হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এনটিপিসি সিবিটি ওয়ান সেই এক্সাম কিন্তু শেষ হয়ে গেল। তো এনটিপিসির কাট অফ কীরকম যাবে, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কীরকম ছিল, অ্যাটেন্ডেন্স মোটামুটি কত পার্সেন্ট ছিল, তো সেই নিয়ে এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করব। দেখো, কাট অফ কীরকম যাবে সেটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আলোচনা করতে হবে। সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে যে কাট অফ কীরকম যাবে, এবং আগের যে এনটিপিসি এক্সাম সেখানে কাট অফ কীরকম ছিল, এবং এই বছর যে 2025 সালে যে এনটিপিসি এক্সাম হলো তার কাট অফ কীরকম যাবে। তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমরা যেমনটা জানো যে এনটিপিসি এক্সাম ছিল 5 জুন থেকে 24 জুন, মোটামুটি এই ডেটের মধ্যে এক্সামটা ছিল। কিন্তু তার মাঝে হয়তো 1-2 দিন মাঝে ছুটি ছিল। তো এনটিপিসি যে টোটাল সিট সংখ্যা, গ্র্যাজুয়েট লেভেলের যে টোটাল সিট সংখ্যা ছিল, সেই সিট সংখ্যাটা হচ্ছে 8,000-এর ওপরে। 8,000-এর ওপরে সিট সংখ্যা কিন্তু ছিল। এবারে এই 8,000 সিট সংখ্যার উপরে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছিল? টোটাল ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি 58 লাখ মতো গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল। তো এই 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। 58 লাখের মধ্যে 58 লাখ ক্যান্ডিডেটকে মোট কটা শিফটে ভাগ করা হয়েছিল? না, কিন্তু মোট 45টা মতো শিফট কিন্তু হয়েছিল। আরআরবি যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম, তোমরা জানো এক এক দিনে কিন্তু 3টে করে শিফট হচ্ছিল। তো টোটাল 45টা সিট, মানে 45টা শিফট কিন্তু হয়েছিল। এবার 45টা শিফটের মধ্যে কিছু কিছু শিফটের কিন্তু কোশ্চেন ইজি টু মডারেট ছিল, এবং খুব সামান্য কিছু শিফটের কোশ্চেন কিন্তু হার্ড ছিল। তো তোমরা 45টা শিফটের মধ্যে অ্যানালাইসিস করে যদি দেখা যায়, মোটামুটি 10টা শিফটের কিন্তু কোশ্চেন একটু হার্ড ছিল। এবারে দেখো, এখানে যে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা শিফটে অ্যাটেন্ডেন্স কীরকম ছিল। তো অ্যাটেন্ডেন্স কিন্তু একটু কমই ছিল। মোটামুটি 70% মতো কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। মোটামুটি 30% ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট ছিল। এটা আমি ওভারঅল বলছি। এবারে কোনো কোনো জনের ক্ষেত্রে কোনো কোনো শিফটে সেটা হয়তো একটু বেশি হতে পারে, বা কোনো শিফটে কিন্তু আরও কম হতে পারে। এমন কিছু কিছু শিফট গিয়েছে সেখানে কিন্তু 50% শুধুমাত্র অ্যাটেন্ডেন্স ছিল, 50% কিন্তু অ্যাবসেন্ট ছিল। তো যদি ওভারঅল দেখতে যাই, 60%-এর ওপরে কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। মোটামুটি 60%-এর ওপরে বলতে গেলে 70% এর কাছাকাছি কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল, 30% কিন্তু অ্যাবসেন্ট ছিল। দেখো, এখানে কাট অফ নির্ভর করবে। টোটাল কিন্তু সিট ছিল 8,000। এবারে এটা সিবিটি ওয়ানে কতজনকে পাস করাবে? না, টোটাল যা সিট ছিল তার মোটামুটি 15 গুণ ক্যান্ডিডেট কিন্তু পাস করবে সিবিটি ওয়ানে। তো যদি আমরা 8,000-এর সাথে 15 গুণ করি, মোটামুটি 1,20,000 ক্যান্ডিডেট মতো কিন্তু সিবিটি ওয়ান এক্সাম সেখানে কিন্তু পাস করবে। তাহলে আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে, তাহলে কাট অফ কত যাবে? কাট অফ কি আরআরবি যে টেকনিশিয়ান সেখানের মতো, সেখানে যেরকম কাট অফ ছিল সেরকম কি যাবে? না, কাট অফ কিন্তু সেরকম হাই অবশ্যই যাবে না। কারণ তোমরা জানো যে টেকনিশিয়ানে কিন্তু 1-to-1 সিট ছিল। এখানে যেমন সিবিটি ওয়ানে 15 গুণ ক্যান্ডিডেট পাস করাবে, কিন্তু টেকনিশিয়ানে কিন্তু একটা সিটের জন্য একজন ক্যান্ডিডেটকেই কিন্তু পাস করিয়েছিল। দেখো, কাট অফের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট কত ছিল। দেখো, 58 লাখ ক্যান্ডিডেট তো ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার মতো ক্যান্ডিডেট কতজন ছিল, যারা অ্যাকচুয়ালি এনটিপিসির জন্য খাটছে, সেরকম ক্যান্ডিডেটের সংখ্যা কত ছিল তার উপরে নির্ভর করছে। এবং সেকেন্ডলি যেটার উপর নির্ভর করবে সেটা হলো কোশ্চেন লেভেল কীরকম ছিল। কোশ্চেন লেভেল যেটা ছিল সেটা ছিল মোটামুটি মডারেট। তোমাদেরকে তো বললাম যে কিছু কিছু শিফট হয়তো একটু হার্ড লেভেলে ছিল, কিন্তু বেশিরভাগ শিফটের কোশ্চেন কিন্তু মডারেট ছিল। এবার দেখো, মডারেট কিসের ওপরে ছিল। দেখো, তোমরা যদি বা আমরা যদি হিসাব লাগাই যে ম্যাথমেটিক্স বা রিজনিং, সেখানে যে টোটাল 60 নাম্বার ছিল, এখানে কিন্তু কোশ্চেন সেরকম কঠিন ছিল না, মোটামুটি একটু ইজি টু মডারেট ছিল। তো এই যে 60 নাম্বার, এই 60 নাম্বারের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি সবই অ্যাটেন্ড করে এসছে। এখানে তুমি যে রিজনিং বা ম্যাথ, এটা দেখে কিন্তু কাট অফ একদম বুঝতে পারবে না। এটা কাট অফের ক্ষেত্রে সেরকম কিছু ভ্যারি করবে না। এইখানে মোটামুটি সবাই এই 60টার মধ্যে 55, মানে 55+ কিন্তু অ্যাটেন্ড করে এসছে। এবং মোটামুটি যারা অ্যাটেন্ড করে এসছে ম্যাথ বা রিজনিং, সেখানে ভুল হবে না, সেখানে মোটামুটি নাম্বার বেশ ঠিকই আসবে। তাহলে এই যে ম্যাথ বা রিজনিং, সেটার উপরে কাট অফ বিশেষ কিছু ভ্যারি করবে না। তো কিসের উপর ভ্যারি করবে? না, কাট অফ নির্ভর করবে যে তারপরে 40 নাম্বার যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেখান থেকে কাট অফ কিন্তু নির্ভর করবে।
দেখো তোমরা প্রত্যেকটা শিফটে যদি দেখো মোটামুটি 10 থেকে 15টা যদি আমরা গড়ে ধরি 15টা করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়েছিল। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মেন রোল প্লে করবে এখানে। তো এই 15টা বাদ দিয়ে যদি আমরা 15টা কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যদি ধরি তাহলে 25টা মতো জিকে থেকে যায়। সেখানে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স বা স্ট্যাটিক যেসব জিকে পার্টগুলো আছে সেগুলো থাকছে। তো সেইগুলো তোমরা অ্যান্সার কতটা করেছো এবং কতটা অ্যাকুরেটলিভাবে করেছো। দেখো অনেকেই তো 90টার ওপরে অ্যাটেন্ড করেছে, এবার 90টা যারা অ্যাটেন্ড করেছে বেশিরভাগ কিন্তু ভালো স্টুডেন্ট তারা। কিন্তু এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বেশিরভাগ তোক্কা লাগে আন্দাজে করে এসছে। তো সেই সব ক্যান্ডিডেটকে কিন্তু যে এই পরীক্ষাতে পাস করবে সেই জায়গায় ধরলে চলবে না, তাদেরকে কিন্তু বাদ দিতে হবে। তারা কিন্তু এই সিবিটি ওয়ানে যে পাস করবে সেই লিস্ট থেকে কিন্তু বাদ চলে যাবে। তো সেরকম ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে, কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট আছে, আমার সঙ্গে 1-2 ক্যান্ডিডেটের কথা হয়েছে যারা কিন্তু মোটামুটি 87, 85 এরকম কিন্তু অ্যাটেন্ড করেছে এবং তারা বেশ ভালো ক্যান্ডিডেট। তাদের অ্যাকুরেসি কিন্তু বেশ ভালো, যারা যেমনটা সেরকম তারা বলছিল এবং আমার সঙ্গে জানাশোনা আছে তাদের অ্যাকুরেসি ভালো। আমি দেখেছি যে এসএসসি সিজিএল সেখান থেকে কিন্তু খুব সামান্য নাম্বার থেকে কিন্তু তারা বাদ চলে গেছে। তো সেরকম কিন্তু অ্যাকুরেট স্টুডেন্ট যাদের অ্যাকুরেসি ভালো সেরকম স্টুডেন্টের সংখ্যাও কিন্তু অনেক বেশি এখানে। এবারে দেখো এখানে যারা শুধুমাত্র রেলওয়ে এক্সাম দিচ্ছে সেরকম ছাত্রের সংখ্যা থাকবেই, কিন্তু এইখানে এরকম অনেক ক্যান্ডিডেট থাকবে যারা এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো দিচ্ছে সেইখানের কিন্তু অনেক ক্যান্ডিডেট এনটিপিসি এক্সামে পাস করবে। কারণটা কেন বলছি দেখো, তোমরা দেখছো যে এখানে কিন্তু সায়েন্সের কোশ্চেন কিন্তু খুবই কম আসছে। হয়তো কোনো কোনো শিফটে 1টা কি 2টো এইভাবে সায়েন্সের থেকে কোশ্চেন আসছে। সায়েন্স থেকে কিন্তু ওয়েটেজ কিন্তু খুবই কম। এবারে তোমরা যেটা জানো যে এএলপি এক্সাম বলো বা টেকনিশিয়ান এক্সাম বলো, সেখানে কিন্তু সায়েন্স থেকে কিন্তু বেশ অনেক অ্যাভারেজ ছিল। সেখান থেকে সায়েন্সের ওয়েটেজ অনেক বেশি ছিল, সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন আসছিল। কিন্তু এখানে এনটিপিসিতে কিন্তু সায়েন্স থেকে সেরকম বেশি কোশ্চেন আসছে না। এবারে এই শুধুমাত্র সায়েন্স থেকে কোশ্চেনটা না আসার জন্য যারা শুধুমাত্র রেলওয়ে প্রিপারেশান নিচ্ছে সেই সব ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু একটু কমে যাবে, এবং যারা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সিএইচএসএল বা সিজিএল যেসব এক্সামগুলো দিচ্ছে সেই সব কিন্তু অনেক ক্যান্ডিডেট এইখানে কিন্তু ঢুকে যাবে। তো সেই কারণে কিন্তু কাট অফটা একটু হাই যাবে। তবে দেখো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কিন্তু কারণ নেই, যে যারা রেলওয়ে এক্সাম দিচ্ছে তাদের কাট অফ সেসব ছেলেদের বা মেয়েদের সংখ্যা কমে যাবে, সেসব ক্যান্ডিডেটের সংখ্যা কমে যাবে, এরকম কিন্তু ভাবার কিছু কারণ নেই। তবে যেটা বাস্তব সেটাই তোমাদেরকে বললাম। তো এই নিয়ে কিন্তু ভয় করবে না, ভয় করার কিছু নেই যে সবাই যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছে সেসব ক্যান্ডিডেট যে এখানে ঢুকে যাবে সেরকম কিন্তু নয়। তবে অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে কিন্তু ঢুকবে। এবার দেখো যারা সিরিয়াসলিভাবে এক্সাম দিচ্ছে সেই সব ক্যান্ডিডেটরা কতগুলো করে কোশ্চেন অ্যাটেন্ড করেছে। তো আমার সাথে কথা হয়েছে এরকম অনেক ক্যান্ডিডেটকে যাদেরকে আমি চিনি, এবং অনেক ক্যান্ডিডেট আছে যাদেরকে আমি চিনি না পার্সোনালিভাবে। তো মোটামুটি 75+ কিন্তু সবাই অ্যাটেন্ড করে আসছে। 75+, 80-80-র ওপরে 82-85 যারা এসএসসি যারা প্রিপারেশান নিচ্ছে সেরকম অনেক ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে, তারা কিন্তু 85, কেউ 87, 82 কিন্তু এরকম অ্যাটেন্ড করে এসছে কোশ্চেন। এবং মানে যদি অ্যাভারেজ ধরি যারা অ্যাকচুয়ালি এই এনটিপিসি এক্সামের পেছনে পড়ে আছে তো তারা অ্যাটেন্ড করেছে 75+, 75-80 এই তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স লেভেলটা এর মধ্যে। এবারে দেখো এই 75-এর মধ্যে তাদের অ্যাকুরেসি কীরকম সেটা নির্ভর করবে কাট অফের উপরে। তো অ্যাকুরেসি যদি আমরা ধরতে যাই, অ্যাকুরেসি যদি 70% বা তার উপরে থাকে, 80%-এর ওপরে কিন্তু তোমাদেরকে অ্যাকুরেসি থাকতে হবে। 75 তুমি যদি অ্যাটেন্ড করে এসছো সেখানে ক্ষেত্রে 4-5টার বেশি কিন্তু ভুল করা চলবে না। বা এই যারা 80টা অ্যাটেন্ড করে এসছো তাদের কিন্তু ওই 4-5টা ওর থেকে কিন্তু বেশি ভুল করা চলবে না। দেখো তুমি কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করে এসছো সেটা তো নির্ভর করবে কাট অফের উপরে, কিন্তু তার থেকে বেশি নির্ভর করবে তোমার অ্যাকুরেসি কীরকম। কেননা টেকনিশিয়ানের ক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্যান্ডিডেট তারা 85 অ্যাটেন্ড করে এসছে কিন্তু নাম্বার এসছে 83-র ওপরে, মানে তাদের হয়তো 1টা কি 2টো ভুল এসছে, বাকিগুলো কিন্তু তারা ঠিক করেছিল। এবং এমন এমন মানে অনেক ক্যান্ডিডেট আছে যারা 90 অ্যাটেন্ড করেছিল, 92 অ্যাটেন্ড করেছিল, কিন্তু তাদের নাম্বার কিন্তু
70-র নিচে চলে গেছে, 68, 65 এরকম হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? কারণ এটা হয়েছে তাদের অ্যাকুরেসির উপরে। তাহলে সেসব ক্যান্ডিডেটরা কিন্তু টেকনিশিয়ানের চান্স পায়নি। তো এরকম কিন্তু অনেকগুলোই থাকবে, অনেক ক্যান্ডিডেট থাকবে যাদের অ্যাকুরেসি ভালো নয়। তো যাদের অ্যাকুরেসি ভালো নয় তাদের কিন্তু কাট অফ ক্লিয়ার করা একটু কম হয়ে যাবে, এবং যারা একটু কম কোয়েশ্চেন অ্যাটেন্ড করেও 75, 74 অ্যাটেন্ড করে এসছে, কিন্তু যাদের অ্যাকুরেসি ভালো আছে তারা কিন্তু এই যে এনটিপিসি CBT-1 সেখানে কিন্তু অবশ্যই পাস করবে। দেখো, আমরা যদি দেখতে যাই যে র মার্কস কত থাকা দরকার এনটিপিসি CBT-1 এক্সামের জন্য, তো র মার্কস যাদের 70-র উপরে আছে, মানে 70+ যাদের র মার্কস হচ্ছে, তারা সব জোনের ক্ষেত্রে শিওরলিভাবে পাস করবে। 70+, 70 থেকে 72 এরকম যাদের র মার্কস আসছে তারা কিন্তু পাস করবে। এবার দেখো, যাদের র মার্কস কিন্তু 65 এরকম আসছে তাদের কিন্তু পাস করা, দেখো পাস করবে না সেরকম আমি বলছি না, অনেক জনের ক্ষেত্রে পাস করবে, অনেক ক্যাটাগরির ক্ষেত্রে হয়তো পাস করবে, কিন্তু সেই সব তাদের চান্স কিন্তু খুব একটা বেশি তা নয়। হ্যাঁ, চান্স তাদের আছে। 65 যাদের র মার্কস আসছে, সেটা সেই দিনের বা সেই শিফটের কোশ্চেনের লেভেল কীরকম ছিল, হয়তো যেটা যদি সেটা হার্ড শিফটের মধ্যে পড়ে তো তাহলে হয়তো 65 সেটাতেও কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমরা এটা কিন্তু দেখে নাও, যাদের 70+ আসছে র মার্কস, তারা কিন্তু CBT-2 এর জন্য প্রিপারেশান নাও এবং পড়াশোনা কিন্তু থামিও না। এবার দেখো, এখানে কাট অফ বেশি যাওয়ার আরেকটা কারণ আছে, কারণ তোমরা জানো যে এক্সামগুলো কিন্তু বেশ পরপর হচ্ছে। এবারে যারা আগের এক্সামগুলোতে কিছু নাম্বারের জন্য পাস করতে পারেনি, কিছু নাম্বারের জন্য কেটে গিয়েছে, তো সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু একদম হাল ছেড়ে দেয়নি, তারা কিন্তু পরপর পড়ে যাচ্ছে এবং পরপর পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছে। তার জন্য সবারই প্রিপারেশান কিন্তু মোটামুটি বেশ ভালো আছে, তাই এটাও কিন্তু কাট অফ বেশি যাওয়ার একটা কারণ। এবারে দেখো, এখানে এটা তো র মার্কসের ব্যাপার গেল। এবারে র মার্কসের ওপরে যে নর্মালাইজেশন মার্কস হয় সেটা তোমরা জানো। তো নর্মালাইজ করে মার্কস কত বাড়বে? মোটামুটি 5 থেকে 6 নম্বর কিন্তু এভারেজ প্রত্যেকটা ক্যান্ডিডেটে কিন্তু বাড়বে। তাহলে তুমি যদি 70 তোমার যদি র মার্কস থাকে, তাহলে নর্মালাইজ করে যদি আমি ধরে নিই 75 কি 76 হবে, তো সেটা কিন্তু বেশ একটা হ্যান্ডসাম স্কোর। তো সেটাতে কিন্তু তোমরা ধরে রাখো যে তোমরা পাস করবে শিওর। তো তো সেটাই বলছি, যাদের 70 কি 72 এরকম র মার্কস আসছে তাদের 5, 6 এবং কিছু শিফটে দেখবে হয়তো 10 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বারও অবধি কিন্তু নর্মালাইজ করে বেড়ে যাচ্ছে। যেমন 2019 সালে যেটা হয়েছিল, সেখানে যদি আমরা হিসাব লাগাই, সেখানে কিন্তু 10 থেকে 13 নাম্বার করে এক একটা ক্যান্ডিডেটে কিন্তু এই নর্মালাইজ করে মার্কস বেড়েছিলো। তো এখানে দেখো 13 নাম্বার বাড়া হয়তো একটু কঠিন আছে, তবে মোটামুটি 5, 6, 7 এরকম নাম্বার কিন্তু নর্মালাইজ করে এভারেজ স্টুডেন্টের কিন্তু বাড়বে।